নমস্কার, বঙ্কুইজিটিভের আড্ডা আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা ফিনান্সিয়াল আলোচনা করব এবং সে কারণে একটা ছোট্ট করে ডিসক্লেমার যে আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। আমি নিজে যেটুকু শিখেছি, যেটুকু জেনেছি, সেই অভিজ্ঞতাই শেয়ার করছি। সেটা যদি কারোর তাতে যদি উপকার হয় তাহলে খুবই ভালো। আজকে আলোচনাটা যেটা নিয়ে করব সেটা হচ্ছে, এই প্রশ্নটা অনেকেই আমাকে করে, আমার অনেক বন্ধুবান্ধব বা অনেকেই আমাকে করেছে যে অনেক সময় আমি বলি, যখন ইনভেস্টমেন্ট করা হয়, আমরা যখন কোনো ইনভেস্টমেন্ট করি তখন ঠিক কিসে ইনভেস্ট করা উচিত সেটা নিয়ে তো সবারই প্রশ্ন থাকে। এবং অনেকেই আজকাল শুনেছে যে হ্যাঁ, এফডি করাটা খুব খারাপ। তো এই এফডি করাটা আদতে ভালো খারাপ সেইটা নিয়ে আজকে একটুখানি আলোচনা করব। ফার্স্টে বোঝা যাক এফডি জিনিসটা কি। খুব সিম্পলভাবে বললে, আপনারা যে কোনো ব্যাংকে আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা দেখতে পাবেন সমস্ত বড় বড় ব্যাংক আমাদের দেশেরই একটা এফডি বলে একটা স্কিম দেয়, ফিক্সড ডিপোজিট, যেখানে আপনি একটা স্টিপুলেটেড অ্যামাউন্ট, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা সেখানে গচ্ছিত রাখতে পারবেন এবং সেটার পরিবর্তে আপনি সুদ পাবেন। প্রধানত হয় কি, আপনি নর্মাল সেভিংস অ্যাকাউন্ট, সাধারণভাবে আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলি, সেই সেভিংস অ্যাকাউন্টে আমরা যে সুদটা পাই, যে ইন্টারেস্টটা পাই, সেটা মূলত অনেকটা কমের দিকেই থাকে। এই মুহূর্তে 2.5, 3.5, 4 এরকম এর মধ্যেই ইউজুয়ালি থাকে। কিছু কিছু ছোটো ব্যাংক অনেক বেশি সুদও দেয় সেভিংস অ্যাকাউন্টে। বাট সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে লিকুইডিটি, অর্থাৎ আপনি যখন ইচ্ছে তখন সেই টাকাটা তুলতে পারেন, আবার টাকা ঢালতে পারেন। এবার ব্যাংককে যদি আপনি বলেন না, আমি এই কিছুটা টাকা রাখলাম এবং এই টাকাটা আমি তুলব না, তাহলে ব্যাংক সেই টাকাটা নিজের অন্যান্য কাজে লাগাতে পারে। সেই কারণে প্রত্যেকটা ব্যাংকই এফডি বলে একটা জায়গা, একটা অ্যাসেট ক্লাস আর কি তৈরি করে, ফিক্সড ডিপোজিট, যেখানে কিনা আপনি বেসিক্যালি ব্যাংককে বলে দিচ্ছেন যে এই যে এতটা টাকা, 5,000, 10,000 হোয়াটেভার একটা অ্যামাউন্ট, এই টাকাটা আমি নিয়ে সরাবো না, আমি এত দিনের জন্য এটাকে রেখে দিলাম। যেহেতু ব্যাংকও সে হলো ব্যাংক, সেটা অন্যান্য জায়গায় যেহেতু টাকাটা খাটাতে পারে, তাই ব্যাংকও আপনাকে ওই টাকার জন্য একটু বেশি পরিমাণ সুদ দেবে। এটাই হচ্ছে বেসিক্যালি এফডি। এবার এফডি সুদটা অবশ্যই, আপনি এফডিতে যে ইন্টারেস্টটা পাচ্ছেন সেটাকে যদি আপনি অ্যানুয়ালাইজ করেন, অর্থাৎ একটা বার্ষিক হারে ওটাকে ক্যালকুলেট করেন, দেখবেন যে অবশ্যই সেটা সেভিংস অ্যাকাউন্টের থেকে অনেকটাই বেশি। কিন্তু তা সত্ত্বেও আরও ব্যাপার স্যাপার আছে, যে কারণে অনেকেই বলে যে না, এফডি করা উচিত না, কারণ এফডিতে আপনি যে অ্যাকাউন্টটা, যেই ইন্টারেস্টটা পাবেন, সেটা হয়তো আরও অন্যান্য শেয়ার, মিউচুয়াল ফান্ড, বিভিন্ন জিনিসে যেই ইন্টারেস্টটা পাওয়া যায় সেই তুলনায় খুবই কম, সেই জন্য এফডি করা উচিত না, সেই ধরনেরও অনেকে মনে করে। আবার অনেকে একটু যারা বেশি কনজারভেটিভ, তারা বলে না না, এফডিটা অনেক বেশি সেফ, অনেক বেশি সুরক্ষিত থাকে, আমার ব্যাংকের কাছেই আছে, যে ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকেই হয়তো আমি এফডি করছি, বা আরেকটা ব্যাংকে করলেও সেটা যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যাংকেই আমি এফডি করছি, তাই এটা অনেক বেশি সুরক্ষিত আছে, তাই আমি এফডিটাই করব। তো দুপক্ষেরই বিভিন্ন বিভিন্ন তর্কের আর কি পক্ষ আর কি দেখতে পাওয়া যায়। তো তাহলে কোনটা ঠিক, কোনটা ভুল, এবং কোনটা আপনার মেনে চলা উচিত, এ বিষয়ে একটুখানি আলোকপাত করার চেষ্টা করি। প্রথমেই আমার মতে এই পুরো ব্যাপারটাই ডিপেন্ড করে, কোনোটাই ঠিক কোনোটাই ভুল এইভাবে না কোনো গণ্ডি টানা যাবে না। কেন যাবে না? কারণ প্রত্যেকের ইনভেস্টমেন্ট করার সময় দুটো জিনিস খুব ভালোভাবে আর কি বোঝা উচিত, জানা উচিত, এবং সেই দুটো জিনিস একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। প্রথমটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট গোল, আপনি কি উদ্দেশ্যে ইনভেস্টটা করছেন। বিভিন্ন রকমের উদ্দেশ্যেই মানুষ তো ইনভেস্ট করে, আমরা সকলে বিভিন্ন কারণে ইনভেস্ট করি। ধরুন, কেউ, কয়েকটা যদি উদাহরণ দিই, কেউ হয়তো ইনভেস্ট করছে তার পোস্ট রিটায়ারমেন্ট, অর্থাৎ রিটায়ার নিয়ে নেওয়ার পরে তখন তো আয় থাকবে না, তো সেই সময়ের জন্য কেউ ইনভেস্ট করছে। কেউ আবার ইনভেস্ট করছে যে কিছুদিন পর সে একটা বাড়ি কিনতে চায়, বা সে কিছুদিন পরে একটা গাড়ি কিনতে চায়, বা এরকম একটা বড় কোনো অ্যাসেট যেটা অনেক বেশি দামি, হুট করে আমাদের কাছে সেই পরিমাণ টাকা থাকে না, তো সেই কারণে সে ইনভেস্ট করছে যাতে কিনা সে এতটা পরিমাণ টাকা জমে গেলে তাহলে সে এই খরচাটা করতে পারবে। তো আমাদের ইনভেস্টমেন্টের তো অনেক রকমের গোল থাকে। আবার অন্য কিছুটা হয়তো একটু পরোক্ষ কারণেও ইনভেস্ট হয়, যেমন ধরুন কেউ নিজের বাচ্চার এডুকেশনের জন্য, চিলড্রেন এডুকেশনের জন্য হয়তো টাকা পয়সা জমাচ্ছে, বা তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য, বা অনেক সিম্পল কারণও হতে পারে যে আপনি হয়তো ভ্যাকেশানে যেতে চান, একটা দূরে কোথাও ভ্যাকেশানে যেতে চান, ঘুরতে গেলে অনেক পয়সা লাগবে, সেই কারণে আপনি ইনভেস্ট করছেন। তো এই বিভিন্ন রকম গোলে সেকেন্ড কারণটাও এসে যায়, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট টাইম ফ্রেম, অর্থাৎ আপনি কতটা সময়ের জন্য ইনভেস্ট করতে চাইছেন। এবার এই যে প্রত্যেকটা কারণের উদাহরণ যখন দিচ্ছিলাম, তখনই বুঝলেন যে অবভিয়াসলি প্রত্যেকটা কারণের উপর ডিপেন্ড করি আপনার
ইনভেস্টমেন্টের সময় সীমাটা বদলে যাবে। যদি আপনি রিটায়ারমেন্ট পরবর্তী জীবনের জন্য যদি ইনভেস্ট করেন, তাহলে যে টাইম ফ্রেম, অবভিয়াসলি আপনি গাড়ি বাড়ি কেনার জন্য হয়তো কম টাইম ফ্রেমে দেখছেন, বা চিলড্রেন এডুকেশন আপনি জানেন যে কত বছর পর, একটা মোটামুটি আন্দাজ আছে যে এত বছর পর লাগবে। তো প্রত্যেকটা যখনই আপনি কারণ জেনে যাবেন যে আমি এই কারণে ইনভেস্ট করছি, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এটাও বুঝতে পারবেন যে মোটামুটি কতটা সময়ের আপনার কাছে আছে ইনভেস্টটা করার জন্য, ইনভেস্টমেন্টের সময়সীমা। এই দুটোর কথা কেন বললাম? কারণ এই দুটোর ওপর ভিত্তি করে কিন্তু আপনার এই ডিসিশানটা নেওয়া উচিত, এই সিদ্ধান্তটা নেওয়া উচিত যে আমি ঠিক কোথায় ইনভেস্ট করব। কারণ অনেক রকমের অ্যাসেট ক্লাস হয় যেখান থেকে আপনি কিছু ইনভেস্ট করলে সেখান থেকে কিছু রিটার্ন পাবেন। এবার এই এত অ্যাসেট ক্লাসের মধ্যে যখন আপনি চুজ করবেন যে আমি এইটা নেব না এইটা নেব, তো আমরা অনেক কিছু দেখি। শুধু কত বেশি পাবো সেটা কিন্তু সবসময় একমাত্র মানে ডিটারমিনেন্ট ফ্যাক্টর হওয়া উচিত না, যে আমি জাস্ট কোথা থেকে বেশি পাবো। হ্যাঁ, অবশ্যই এটা একটা বড় ফ্যাক্টর। আমি যদি এক জায়গা থেকে 1000 টাকা পাই, আরেক জায়গা থেকে 2500, আরেক জায়গা থেকে 5000 পাই, আমি অবভিয়াসলি চুজ করবো 5000। কিন্তু তাছাড়াও আরও কিছু ফ্যাক্টরস আছে, যেমন হচ্ছে কিনা লিকুইডিটি আছে, যেমন হচ্ছে কিনা যে কতটা সেফ আছে, কতটা গ্যারেন্টেড রিটার্ন কতটা বেশি, এই ধরনের রিস্ক কতটা, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু এসে যায়। একটা ছোট উদাহরণ দিচ্ছি, তাহলে এই ব্যাপারটা বুঝে যাবে। ধরুন আপনি ইনভেস্ট করছেন সেই সময়ের জন্য যখন কোনো একটা এমার্জেন্সি কিছুর জন্য আপনি জমা করতে চান, কিছুটা আপনি জমাপুঞ্জি করতে চান। যে এমার্জেন্সি অনেক রকমেরই হতে পারে, মেডিকেল এমার্জেন্সি হতে পারে, বা বিভিন্ন ধরনের এমার্জেন্সি। আজকাল চাকরি বাজারের অবস্থা খারাপ, তো অনেকের মনে হতে পারে যে আমি হুট করে যদি আমি একটা বেসরকারি চাকরি করি, সরকারি চাকরি করি, যা করি সেখানে যদি হুট করে চাকরি চলে যায়, তো সেরকম হঠাৎ একটা এমার্জেন্সি সিচুয়েশানে আমার যে মাস খরচাগুলো যাতে আমি চালাতে পারি, তো এরকম একটা এমার্জেন্সি ফান্ডের কথা আপনি ভাবছেন। তো এই এমার্জেন্সি ফান্ড যখন আপনি ভাবছেন, এটার হিসেবে ভাবুন প্রথমত এটা সময়সীমা ব্যাপারটা ওপেন এন্ডেড, অর্থাৎ আপনি জানেন না যে ঠিক কখন এই এমার্জেন্সি ফান্ডটা লাগবে। কিন্তু আবার আপনি কিন্তু এইটা জানেন যে আমার এমার্জেন্সি ফান্ডটা যখন লাগবে, তখন কিন্তু আমার টাকাটা খুব যদি কমে যায়, সেটা কিন্তু খুব চাপের ব্যাপার। ধরুন আজকে 6 মাস পর আপনার লাগবে, আপনি এই মুহূর্তে 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন। 6 মাস পরে গিয়ে দেখলেন সেই টাকাটা এমন একটা জায়গায় ইনভেস্ট করেছেন, প্রথমত সেখান থেকে তুলতে অনেক দেরি হয়ে যাবে, বা তোলাই যাবে না। প্রচুর ইনভেস্টমেন্টে থাকে লক ইন পিরিয়ড থাকে, তো তোলাই যাবে না। বা ধরুন যদি তোলা গেলেও সেখানে দেখা গেল 1 লাখ টাকাটা হয়তো আরও অনেক কমে গেছে, 85,000 হয়ে গেছে, 80,000 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার মুশকিল। তো এই ব্যাপারগুলো সেজন্য বোঝাটা খুব দরকার যে লিকুইডিটি অর্থাৎ যে যখন চাইবো তখন তুলতে পারবো কিনা। যেমন প্রথমেই যে কথাটা বলছিলাম এফডি আর সেভিংস অ্যাকাউন্টের ব্যাপারে, সেভিংস অ্যাকাউন্টের লিকুইডিটি অনেক বেশি, এফডির লিকুইডিটি অনেক কম। সেভিংসে আপনি যখন ইচ্ছে টাকা সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি টাকা কিন্তু যখন তখন তুলে নিতে পারেন। এফডিতে তুলতে পারেন না, অনেক সময় এফডি ম্যাচিওর করার আগে, অর্থাৎ সময়সীমার আগে যদি তুলতে হয়, অনেক সময় সেটা পেনাল্টি কাটে। প্রি ম্যাচিওর উইথড্রয়ালের জন্য অনেক ক্ষেত্রে কিছু আপনার ইন্টারেস্ট কম পেতে পারেন, পেনাল্টি কাটতে পারে, এরকম বিভিন্ন শর্তাবলী থাকে। সেটা একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে ভ্যারি করে, অনেক বেশি চেঞ্জও হয়। বাট সচরাচর ওর লিকুইডিটি কিন্তু অনেকটাই কম এফডি। তো এবার আপনি এটা বুঝলেন। এবার তার মানে কি এফডিতে রাখাই উচিত না, যেহেতু লিকুইডিটি কম? এরকমও হতে পারে যে অ্যাকচুয়ালিতে আপনার কাছে লিকুইডিটির থেকে অনেক বেশি যেটা দরকার, সেটা হচ্ছে যে টাকাটা না কমুক। আমার যে 1 লাখ টাকা আছে সেটা বাড়ুক, সেটা কম বাড়ুক কিন্তু বাড়ুক। এটা না হোক যে 1 লাখটা 90,000-এ এসে গেল, অর্থাৎ কমে গেল। এইটা না হোক। আপনার ইনভেস্টমেন্ট গোল অনুযায়ী এই ধরনের একটা কিন্তু চাহিদা আপনার থাকতেই পারে। সেক্ষেত্রে কিন্তু এফডি অনেক সময় একটা ভালো চয়েস। এবং আরও ভালো, এবং সেটা আরও বেশি করে আমি বলবো প্রকট হবে যখন আপনার সময়সীমাটা একটু কমের দিকে। কেন বললাম এটা? কারণ আপনি যদি আর একটু বেশি রিটার্নে, যেটা অবভিয়াসলি একটা হাই রিস্ক হাই গেনের একটা গল্প আছে, অর্থাৎ যেই জিনিসে আপনি দেখবেন হাই গেন, অর্থাৎ অনেক বেশি রিটার্নের সম্ভাবনা, সেটাই কিন্তু হাই রিস্কও বটে। মানে সেখানে আপনার টাকা চোটও যেতে পারে, বা সেখানে টাকা মানে ভোলাটিলিটি অনেক বেশি, অর্থাৎ ফ্লাকচুয়েশন অনেক বেশি হয়। এই ধরনের বিভিন্ন ব্যাপার থাকে, রিস্ক অনেক বেশি থাকে সেই সব ইনভেস্টমেন্টে। বাট ধরুন আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কিনতে চান, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। প্রত্যক্ষ অর্থাৎ ডাইরেক্ট শেয়ার কিনা, বা পরোক্ষভাবে আমি বলতে চাইলাম ধরুন ইটিএফ কিনলেন বা মিউচুয়াল ফান্ড কিনলেন, যেটা বেসিক্যালি একটা বাস্কেট অফ শেয়ার কেনা একটা আরেকটা কারোর থ্রুতে। এবার এই ধরনের যখন শেয়ার কিনছে, মনে করা হয়, মানে মার্কেটের এক্সপার্টরা বলেন যে একটা সময় অবধি ভোলাটিলিটিটা অনেক বেশি থাকে। অর্থাৎ শর্ট টার্মে যদি আপনি ভাবেন 6 মাস, অনেক 1 মাস, 3 মাস, 6 মাস, এই ধরনের সময়কালের মধ্যে যদি ভাবেন, বা অনেক সময় 1 বছরও, ওই সময়তে কিন্তু আপনার রিটার্ন পাওয়াটা অনেক বেশি ভোলাটাইল থাকে। আপনার কমতে পারে, বাড়তে পারে, অনেক কিছু হতে পারে।
কিন্তু লং টার্মে ইউজুয়ালি যদি আপনি কিছু ঠিকঠাকভাবে যদি শেয়ার চুজ করতে পারেন, ঠিকঠাকভাবে যদি আপনি খাটাতে পারেন, তাহলে লং টার্ম অর্থাৎ ধরুন 3+ ইয়ার্স, 3 বছরের বেশি সময় যদি আপনি ইনভেস্টেড থাকতে পারেন, তাহলে আপনার রিটার্ন হয়তো ভালো হবে। তো এবার সবার গোল তো সেম হয় না, অনেক ক্ষেত্রেই হতে পারে যে এমন না যে 3 বছর পর আপনার টাকা লাগবে, হতেই পারে আপনার 6 মাস পর টাকা লাগবে। এবার 6 মাস পরে যদি হঠাৎ করে বাজার পড়ে যায়, মার্কেট পড়ে যায়, অবভিয়াসলি আপনি যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেয়ারে টাকা ইনভেস্ট করে থাকেন, তবে সেই টাকাটা আপনার পড়ে যাবে, অনেকটাই হয়তো আপনি লসে তখন আপনাকে নিতে হবে। সেই কারণেই এই ধরনের যখন আপনার ইনভেস্টমেন্ট গোল আছে, যেটাতে শর্ট টাইম প্রথমত, অত লং টাইম নয়, আপনার লিকুইডিটিটা ঠিক আছে। আজকাল অ্যাকচুয়ালি এফডিতে অনেক সময় বেশ কিছু ব্যাংক কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য লিকুইডিটিও দেওয়ার চেষ্টা করে, যে বলে যে আচ্ছা সেভিংস লিঙ্কড এফডি দেবে বা এরকম কিছু, যেখানে কিনা একটু বেশি লিকুইডিটি আছে, বা কিছুটা অনেক সময় আপনি চাইলে অনলাইনে আপনি সেটাকে রিকোয়েস্ট করতে পারেন যে হ্যাঁ আমি এটা উইথড্র করতে চাই, এবং হয়তো এফডির এগেনস্টে উইথড্রয়ালেরও কিছু কিছু শর্তাবলী আজকাল প্রদত্ত করা হয়। তো এই সমস্ত ব্যাপারগুলো ভাবনা চিন্তা করেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য, আপনার যে ইনভেস্টমেন্ট গোল আছে তার জন্য এফডি, ফিক্সড ডিপোজিট, সেটা ঠিক অ্যাসেট কি ঠিক অ্যাসেট নয়। তো এইভাবে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট বলা যায় না যে সবার জন্য এফডি খারাপ, এফডি ইনভেস্ট করাই উচিত নয়, এরকম নয়। ডিফারেন্ট গোলের জন্য ডিফারেন্ট জিনিসপত্র থাকে, তেমনই যে এফডি কারোর জন্য ভালো হতে পারে, কারোর হয়তো কোনো একটা পার্টিকুলার ইনভেস্টমেন্ট গোলের জন্য সেটা ভালো, আবার অন্য ইনভেস্টমেন্ট গোলের জন্য সেই এফডিটা ঠিক না। তো বিভিন্ন রকমের, কিন্তু এই ফ্যাক্টরগুলো আপনাকে বুঝতে হবে যে আমি লিকুইডিটি কতটা চাই, আমার সময় কতটা চাই, টাকাটা বাড়ুক বা কমুক সেটার প্রতি আমি মানে অতটা রিস্ক কতটা আমি নিতে চাই, আমি রিস্ক অ্যাভার্সিভ, যে আমি রিস্ক থেকে অ্যাভার্স অর্থাৎ আমি অ্যাভয়েড করতে চাই, নাকি একটু একটু রিস্ক আমি নিতে পারবো। এই জিনিসগুলো যদি আপনারা ফিগার আউট করেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এফডিটা ঠিক কি ঠিক না আপনার জন্য। তো একটা ছোটো ডিসকাশান, চেষ্টা করলাম অনেকের মনে যে কোশ্চেনটা থাকে সেটা অ্যাড্রেস করার। হোপফুলি আপনাদের ভালো লাগবে। অ্যাগেন ডিসক্লেমার হিসেবে বলছি, আমি কোনো ফিনান্সিয়াল উপদেষ্টা নই, শুধু নিজের যেটুকু শিখেছি বা যেটুকু জেনেছি লোকজনের থেকে, সেটাই আমি শেয়ার করি আড্ডা আলোচনার মাধ্যমে। অন্যান্য আরও বিষয় নিয়েও আড্ডা আলোচনা করি, যাতে লোকের মধ্যে খানিকটা হলেও প্রথমত কৌতূহলী মনটাও যাতে একটুখানি বাড়ুক, তাছাড়া নিজেরা আপনারা যাতে একটু চিন্তা ভাবনা করেন, বিভিন্ন আমাদের লাইফের ডিসিশানগুলো নেওয়ার সময় একটু যাতে চিন্তা ভাবনা করেন। তো আজকের জন্য এখানেই আসছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। নমস্কার।